This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দেখছেন টিভি9 বাংলা হটস্পট নিয়ে আমি আত্রে আপনাদের সঙ্গে। আর গোটা দেশে এখন তুমুল আগ্রহ, সেটা হচ্ছে মক ড্রিল নিয়ে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে এই মক ড্রিল। আপনাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে যদি দেশে যুদ্ধ বাঁধে, যদি বোমারু বিমান এসে মাথার উপরে চক্কর দেয়, তাহলে আপনি কি করবেন? বোমা যদি কোথাও পড়ে তাহলে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে বাঁচার উপায় আছে? আমাদের সামনে কোনো উপায় খোলা নেই, তার কারণ আমরা কোনো যুদ্ধের সাক্ষী হইনি কখনো। আর সাধারণ মানুষ যারা এই সম্পর্কে অবগত নন, তাদেরকে সতর্কতামূলক কী পদক্ষেপ করতে হবে তার জন্য এই মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দেশের মধ্যে 259টি জায়গা, সেই 59টি জায়গায় হবে এই মক ড্রিল, যেখানে আমাদের রাজ্যও রয়েছে 23টি জেলায় 31টি জায়গায় 31টি স্পটে হবে মক ড্রিল। এই মক ড্রিলের প্রয়োজনীয়তা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে টেনশন চলছে, একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে যদি কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি আসে, আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিভাবে দেশের নাগরিক নিজেকেই সুরক্ষিত রাখতে পারবেন, সুরক্ষিত করতে পারবেন, তার জন্যই এই মক ড্রিল। 1971-এ ভারত পাক যুদ্ধের পর প্রথমবার আগামীকাল দেশ জুড়ে এই অসামরিক মহড়া হবে। রাজ্যগুলিকে পাঠানো বার্তায় জানতে চাওয়া হয়েছে বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় আছে কি না। রাতে যুদ্ধ বিমান হামলা চালাতে এলে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাক আউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া হয়, আর তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ যখন লাইট অফ হয়ে যাবে, কোনো শত্রু বিমান যাতে লাইটের মাধ্যমে ডিটেক্ট না করতে পারে কোনো এলাকা বা কোনো বাড়ি, যেখানে সহজে তারা বোমা ফেলতে পারবে বা আঘাত হানতে পারবে, তার পরিকল্পনাকে বানচাল করার জন্য এই ধরনের ব্ল্যাক আউট করে, অর্থাৎ পুরো অন্ধকার করে দেওয়া, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের কিভাবে সেই মুহূর্তে প্রাণ বাঁচানো যায়, কিভাবে আপনি সুরক্ষিত রাখতে পারবেন, তার মহড়া দেওয়া হবে। আর যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা যুদ্ধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো হয়ে ওঠে জানেন তো? যোগাযোগের মাধ্যমগুলো, যেমন সড়ক, যেমন রেল, যেমন ব্রিজ, এই সমস্ত জায়গা। তার সঙ্গে সেন্সিটিভ কিছু জায়গাও রয়েছে, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেখানে তেলের ডিপো রয়েছে। এই সমস্ত জায়গাগুলো খুব সহজে হামলার প্রথম টার্গেট হয়ে দাঁড়ায়। আর সেই টার্গেটগুলোতেও কিভাবে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন, এই সমস্ত জায়গায় যারা কাজ করেন বা এই সমস্ত জায়গার ধারপাশে যারা বসবাস করেন, প্রশাসনই বা কীভাবে এই জায়গাগুলোকে সুরক্ষিত রাখবে, এই সমস্ত কিছুই এই মক ড্রিলের মাধ্যমে করা হবে। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতেই এই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে বলেই খবর। গুরুত্বপূর্ণ ভবন আছে, সেতু আছে, অয়েল ডিপো আছে, রেল স্টেশন আছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যথাসম্ভব প্রস্তুতি সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। আর গোটা দেশের মধ্যে আমাদের বাংলাও রয়েছে, যেখানে মক ড্রিল হবে। এরকম 23টা জেলা রয়েছে, যার মধ্যে 31টি স্পট বেছে নেওয়া হয়েছে, সেখানে এই মক ড্রিল করা হবে। অর্থাৎ এখানকার মানুষজন, জেলাবাসীর মানুষজনকে নিজেরা কিভাবে সুরক্ষিত রাখবেন যুদ্ধকালীন পরিস্থিতিতে, আপৎকালীন পরিস্থিতিতে, তাই শেখানো হবে আগামীকালের মহড়ার মাধ্যমে। আর উত্তরবঙ্গের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সবথেকে বেশি যে জায়গাগুলো চিহ্নিত হয়ে রয়েছে মক ড্রিলের জন্য, সেগুলো উত্তরবঙ্গের। কোন কোন জায়গা আপনাদের জানায়? কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়িতে হবে মক ড্রিল। আলিপুরদুয়ার, হাসিমারা,
বালুরঘাট সেখানেও মকড্রিল হতে পারে, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেখলিগঞ্জ সেখানে মকড্রিল হতে পারে, তাছাড়া জলঢাকা, মাথাভাঙা, কালিম্পং, কার্শিয়াং সেখানেও মকড্রিল হতে পারে, পাশাপাশি দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর, আসানসোলেও মকড্রিল হতে পারে। এই সমস্ত জায়গাগুলো শিল্পাঞ্চল আপনাদের মাথায় আছে। ফরাক্কা, চিত্তরঞ্জন, কোলাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র আছে কোলাঘাটে, বর্ধমান, এই সমস্ত জায়গায় মকড্রিল করা হবে। কথায় আছে না, মঙ্গলে উষার বুধে পা, সেই কথাটাই মনে হচ্ছে আগামীকালের মকড্রিলের দিনটাকে নিয়ে। কারণ বুধবার এই মকড্রিল হবে। এই মকড্রিলের সাক্ষী যারা থেকেছেন অনেকেই হয়তো জীবিত আছেন, তারা সেই সমস্তগুলো আবার রিভাইভ করছেন, মনে করছেন যে কি হতো, তারা কি করতেন যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। 1971 সালের পর এই প্রথম আবার এই মকড্রিল হবে গোটা দেশ জুড়ে। একটা সাইরেন বাজতো, জানেন, সেই সাইরেনের মাধ্যমে সকলে সতর্ক হয়ে যেত সেই সময়। এই সাইরেনগুলোকে সেই সময় বলা হতো পাগলা ঘন্টি। সেগুলোর অবস্থা কি দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। নটার সাইরেন সংকেত সেই কবেই গিয়েছিলেন নচিকেতা। তার আগেও সত্যি সত্যি সকাল 9টায় সাইরেন বাজতো কলকাতায়। ছয়ের দশক থেকে 7-এর দশক, সে সময় পরপর 3টি যুদ্ধ দেখেছিল দেশ। 1962-র ভারত চীন যুদ্ধ, 1965-র ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধ। তখন নিয়মিত সাইরেন বাজতো কলকাতায়। লোকমুখে ঘুরত পাগলা ঘন্টির নাম। যুদ্ধ মিটে যাওয়ার পরও সাইরেন বাজত। অনেকেই সকাল 9টার সাইরেনের শব্দ শুনে ঘড়ি মেলাতেন। বুধবারের মহড়ায় সেই সাইরেন আবার বেজে উঠবে। সাইরেনটা আমরা খুব ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, 9টার সময় একটা সাইরেন বাজতো এবং আমরা যখন স্কুলে এবং স্কুল ছাড়িয়ে আর একটু উচ্চশিক্ষার দিকে যাচ্ছি তখনও পর্যন্ত সাইরেনটা বাজতো। ওই ঠিক 9টার সময় বাজতো 1 মিনিট করে, যেন ওটা একটা অ্যালার্ম টাইপের, যে রেডি হয়ে স্কুল কলেজ অফিস যাওয়ার জন্য। কিন্তু সেটা একটা সময় পর বন্ধ হয়ে যায়। কিন্তু সাইরেন কি আদৌ বাজে? ড্রিলে নামার আগে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আইপিএস সৌমেন মিত্র কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর এয়ার রেড সাইরেন নিয়ে খোঁজ খবর নিয়েছিলেন। কয়েকটি থানায় সাইরেনের খোঁজ মেলে, তার কয়েকটি সারানো হয়। 2021 সালে লালবাজার পুরনো কন্ট্রোল রুম বিল্ডিং থেকে মহড়ায় সাইরেন বাজানো হয়েছিল। 2022 সালে বড়তলা থানার ছাদে একটি যন্ত্র খুঁজে পান তৎকালীন ওসি। খোঁজ নিয়ে জানা যায় 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই সাইরেন বাজতেই হতো, কারণ সে সময় জাপানিরা কলকাতায় বেশ কয়েকবার বোমা ফেলে। অদ্ভুত জিনিস আমরা এখানে পাই, সেই ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই কিছুটা দূরেই আমরা দেখি একটি ভাঙাচোরা যন্ত্রের মতন কিছু একটা আছে ওখানে। সাইরেনের আওয়াজটা বেসিক্যালি এত জোরে প্রপেলড হয় মেশিনটা, সে হাওয়া কেটে সাইরেনের আওয়াজটা বেরোয়। সেই থানার উপরে সেই একটি সাইরেন লাগানো ছিল। স্থানীয় মেকানিক সিদ্ধেশ্বর দত্ত সেই সাইরেন সারাই করেন। অনেক চেষ্টা করে খুললাম, 5-6 দিন ধরে খুলে স্পেয়ারগুলোকে যত্ন সহকারে লেদ মেশিনে নিয়ে গিয়ে কিছু কিছু স্পেয়ার ব্রেক করে গেছিল, সেগুলোকে আবার নতুন করে বানিয়ে সেগুলোকে নিয়ে এসে লাগিয়ে ফিটফাট করলাম, করে লাইন কারেন্ট চার্জ করে দেখলাম জিনিসটা চালু হয়ে গেছে। বড়তলা থানার সাইরেন না হয় বাজবে, কিন্তু বাকি সাইরেন মেকানিক সিদ্ধেশ্বর বলছেন, অন্য থানা এবং অন্য কোনো জায়গায় আপনি এই সাইরেন ঠিক করেছেন? একটা থানায় করেছি আমি, এখন বিগত দিন বাজছে। মুচিপাড়া থানা, মানে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে এখন রোজই বাজে ওটা। হ্যাঁ, বড়বাজার থানায় আছে, মুচিপাড়া থানায় আছে, বটতলা হলো, ভবানীপুর থানায় আছে, পার্কস্ট্রিট থানায় আছে, আমাদের নিউ মার্কেট থানায় আছে, বউবাজার থানা হোসি আছে, নারকলডাঙ্গা থানায় আছে। চলে না কিছু, সব ডেট যা চলে এটাই চলে। কলকাতা তো শুধু নয়, গোটা রাজ্যেই এয়ার রেড সাইরেন বাজিয়ে জনতাকে সতর্ক করার কথা। 1971 থেকে 2025, 54 বছর তো কম সময় নয়। 54 ইয়ার্স পরে লোকের মেমরিতে এমনি অনেক শর্ট থাকে। নাগরিকের একটা রোল আছে। ফার্স্ট ইজ কে কিভাবে ব্ল্যাকআউট যদি হবে, এয়ার সাইরেন এয়ার ডিফেন্স থেকে যদি দেবে, তাহলে পুরা এরিয়াকে লাইটটা বন্ধ করতে হবে। কখন হবে ড্রিল? বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা বলছেন মহড়া কখনো বলে কয়ে হয় না। মক ড্রিলটা নয়, নোটিশ করে বোধহয় করা যায় না, মানে ওটাকে মক ড্রিল বলে না, মানে যেটা নোটিশ করে করা হয়। মক ড্রিলটা অল অফ এ সাডেন হবে, মানে হয়তো যিনি কোঅর্ডিনেট করবেন তিনিই জানবেন কখন কি হবে।
মানে আর বাকিরা কেউ জানবে না। সিলেবাস অজানা থাকলে তবেই তো প্র্যাকটিস জমবে। পাগলা ঘন্টি বাজলেই নিরাপদে সেধিয়ে যাওয়ার পালা। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এবার নবান্নের প্রস্তুতিটা একটু জানাবো আপনাদের। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, একে তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা দীর্ঘ সীমান্ত ভাগ করে আমাদের রাজ্য। এই মক ড্রিল নিয়ে ঠিক কি আপডেট রয়েছে যেমন জানতে চাইবো, প্রস্তুতি কি রয়েছে নবান্নর, আর সীমানা যেহেতু রয়েছে এত দীর্ঘ, আলাদাভাবে কোনো নির্দেশিকা এসেছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কাছে? দেখো, সকালে কেন্দ্রের সঙ্গে যে বৈঠকটি হয়েছে রাজ্যের, সেই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন, বিপর্যয় মোকাবিলার সচিব রাজেশ সিনহা তিনি উপস্থিত ছিলেন, এবং অন্যান্য যে আধিকারিকরা রয়েছেন, সিভিল ডিফেন্সের ডিজি তিনি উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকে মূলত কেন্দ্রের তরফে বলা হয়েছে যে পরিকাঠামো রয়েছে, অর্থাৎ এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে যদি যুদ্ধ লাগে তাহলে সেই ধরনের পরিস্থিতিতে উদ্ধার কাজের জন্য যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোগুলো খতিয়ে দেখার কথা বলা হয়েছে, এবং আগামী 7 দিনের মধ্যে সেই প্রস্তুতি সেরে ফেলার কথা বলা হয়েছে। 17টি জেলাকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা যেটা নবান্ন সূত্রে জানতে পারছি যে রাজ্যের কাছে প্রায় 90টিরও বেশি সাইরেন রয়েছে, 95টি সাইরেন রয়েছে, এবং সেই সাইরেনগুলোর মধ্যে অধিকাংশ অকেজ অবস্থায় রয়েছে। সেগুলি যাতে সক্রিয় করা যায়, যেমনটা আমার সহকর্মী সুজয় পালের রিপোর্টিং প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম, সেই সাইরেনগুলো যাতে চটজলদি যাতে সেগুলোকে মেরামত করা যায় সেই বিষয়ে তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে রাজ্যের যে 60টির বেশি স্যাটেলাইট ফোন রয়েছে সেগুলি কি জায়গায় রয়েছে সেগুলো দেখার কথা বলা হয়েছে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে যে ইতিমধ্যেই বর্ষার সময় কন্ট্রোল রুমগুলো অ্যাক্টিভ থাকে, সেগুলোকে আরেকটু আগে ভাগে সক্রিয় করার কথা বলা হয়েছে। রাজ্যের প্রত্যেক জেলায় বিপর্যয় মোকাবিলা দলের টিম রয়েছে। আমাদের রাজ্যে মোট 59,000 সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা বিপর্যয় মোকাবিলা দপ্তরের সময় কাজ করেন বিভিন্ন সময় আপৎকালীন পরিস্থিতিতে। তারা সকলেই ট্রেন, প্রশিক্ষিত, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে একটা সাজো রব শুরু হয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের সঙ্গে আমরা যেখানে সীমানা ভাগ করি, আমাদের রাজ্য সেক্ষেত্রে বি ক্যাটাগরির পর্যায়ে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে বর্ডারগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলো এ ক্যাটাগরির পর্যায়ভুক্ত, আমাদের রাজ্য বি ক্যাটাগরির পর্যায়ভুক্ত। সে কথা মাথায় রেখেই প্রস্তুতির যে রূপরেখা, সেই প্রস্তুতির রূপরেখা তৈরি করা হচ্ছে। একদম চূড়ান্ত। অনেক ধন্যবাদ সৌরভ। আমাদের জানাচ্ছিলেন যে নবান্ন থেকে প্রস্তুতি, মক ড্রিলের জন্য প্রস্তুতি চূড়ান্ত। 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখেছেন শিলিগুড়ির নিধু বাবু। তিনি এই বর্তমানে যে মক ড্রিল হবে সেই সময় একটা নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, কারণ তিনিও এই সময় এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতেন। কি করতেন, কি বলছেন তিনি, শুনুন। সালটা 1965। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 13 দিন। সেই সময় পূর্ব পাকিস্তানে ছিলেন শিলিগুড়ির বাসিন্দা নিধুভূষণ দাস। সেই সময়ও মক ড্রিল হয়েছিল। এই মক ড্রিল এই খুব শিরোনামে এখন, যেহেতু যুদ্ধের একটা আবহ, যখন তখন যুদ্ধ হতে পারে। কি শেখানো হয়েছিল, কি দেখেছিলেন সেই সময়? সেই সময় যেটা শেখানো হয়েছিল যে যখন এয়ার রেড সাইরেনটা হবে সেই সময়ে আমরা কি করে নিজেদের বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য কোথায় গিয়ে আশ্রয় নেব, কিভাবে আশ্রয় নেব। তো সেই জন্য বলা হয়েছিল যে যখন কোনো স্কুলে থাকলাম সেই সময় যদি এয়ার রেড সাইরেন হয় তাহলে আমরা স্কুলের মধ্যেই ট্রেন্স করা হতো, সেই ট্রেন্সের মধ্যে কীভাবে ঢুকবো। ভারতীয় বিমান কিন্তু ঢাকাতে অ্যাটাক করতে গিয়েছে, আমরা দেখেছি। তারপরে আবার ধাওয়াও হয়েছে, সেটাও দেখেছি। এবং যখন সিগন্যাল বাজতো আপনারা আমরা ট্রেন্সে চলে যেতাম। আত্মরক্ষার ব্যাপারটাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে তেমন কোনো ভয়ের বিষয় নয়। আর আরব সাগরে একদিকে যেমন মক ড্রিল হবে, কালকে আবার আরব সাগরে নৌবাহিনী তাদের শক্তি পরীক্ষাও করবে। কর্ণাটকের উপকূলে এই শক্তি পরীক্ষা হবে নৌবাহিনীর, যেখানে একের পর এক মিসাইল তারা ছুড়বে, দেখবে যে তাদের এই মহড়ায় তারা কতটা প্রস্তুত হয়ে রয়েছে। কর্ণাটকের কারওয়ার উপকূলে একটা বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। এর মাঝেই আরও একটা খবরও আছে, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌসেনা।
রাশিয়ার কাছ থেকে আরও একটা নতুন যুদ্ধজাহাজ পাচ্ছে ভারত, আইএনএস তমাল। এটা 28শে মে ভারতে পৌঁছবে। অর্থাৎ এই পুরো টেনশনের মধ্যেই শক্তি বেড়ে যাচ্ছে ভারতীয় নৌসেনার। আইএনএস তমাল একটা তালোয়ার শ্রেণীর ফ্রিগেট, ব্রহ্মোস টাইপ এই ধরনের মিসাইল ছুটতে পারবে এই যুদ্ধজাহাজ। রাশিয়া থেকে ভারতে পাঠানোর প্রস্তুতি শেষ। শত্রুপক্ষের ঘুম কেড়ে নেওয়া অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারতীয় নৌসেনা। এর পাশাপাশি আপনাদের দেখাবো ভারত আর পাকিস্তানের মধ্যে আমরা যুদ্ধের যে ইতিহাস দেখেছি তাতে সামনাসামনি কোনোদিনই পাকিস্তান জিততে পারেনি। নানান কায়দা ফন্দি ফিকির করে তারা ভারতের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। সীমান্তের এপারে কি হচ্ছে তার তথ্য, গতিবিধি এগুলো তারা কিভাবে জানছে, কিভাবে সামনে আসছে। মোবাইল নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান, এই খবর সামনে এসেছে। কিভাবে করছে দেখুন সেই বৃত্তান্ত। अब बॉर्डर के आसपास और लाइन ऑफ कंट्रोल के आसपास के इलाकों में पाकिस्तान ने अपनी मोबाइल फ्रीक्वेंसी की जो है उसकी रेंज जो है वो बढ़ा दी है। इसके सबूत हम आपको दिखाने की कोशिश करेंगे। ये तस्वीरों में आप साफ तौर पे देख सकते हैं। ये देखिए, ये जोंग 2G, ये पीके यू फोन, जैज 4G, टेलीनॉर पीके, ये ऐसे सबूत हैं जो साफ तौर पे दिखाते हैं कि किस तरीके से पाकिस्तान ने अपने जो मंसूबे हैं वो नापाक मंसूबे जो है वो यहाँ पर साफ तौर पे उसके देखने को मिल रहे हैं और अपने मोबाइल फ्रीक्वेंसी की जो रेंज है उसको यहाँ पर बढ़ा दी है ताकि यहाँ पर पता चल सके कि क्या कुछ हो रहा है। लेकिन इन सब के बीच पाकिस्तान एक बार फिर एक्सपोज होता हुआ नजर आ रहा है। बड़े अफसोस की बात है कि जो पाकिस्तान का ऐसे समय पे अपनी जो ये एक रेंज बढ़ा देता है ताकि यहाँ के लोगों की, यहाँ के जो BSF है उनकी एक्टिविटी का पता कर सकेंगे क्या हो रहा है। भारत पूरी तरीके से तैयार है, पाकिस्तान की किसी भी नापाक साजिश को यहाँ पर कामयाब नहीं होने दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে হিংসা কবলিত মানুষদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা কবলিতদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। আর একই সঙ্গে তিনি হিংসা নিয়ে, মুর্শিদাবাদের হিংসা নিয়ে বিজেপিকে নিশানাও করেন। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আর এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেননি অনেকে, এই অভিযোগ করে ক্ষোভ উগরে দেন পুলিশের বিরুদ্ধে আজ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH।